হ্যালো ফ্রেন্ড, আজকের আলোচনা করব সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার খুবই ইম্পর্ট্যান্ট টপিক। লাস্ট যতগুলো ভিডিও আমি আলোচনা করেছি সেগুলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেরই পার্ট, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার। সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই ইউটিউবের ডেসক্রিপশান বক্স অথবা উপরের আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। কারণ ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার সম্পর্কে জানা খুবই দরকার কাউন্টার বুঝতে গেলে। কাউন্টার যেহেতু কনসেপচুয়াল টপিক, তাই এটা পুরোপুরি মুখস্থ না করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু খুব পরীক্ষার খাতায় হোক বা বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এখানে বেসিক্যালি আমি নোট আকারেও লিখেছি, নোটটা তোমরা ফলো করবে, আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে কাউন্টার ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এখানে কয়েকটা পয়েন্ট আছে, আমি সংক্ষেপে বলে যাব। এটি যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, প্রথমেই বললাম এটা একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এবং কাউন্টার ইন ডিজিটাল ইলেকট্রনিক্সের যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ফ্লিপ ফ্লপ আর এসেন্সিয়াল পার্ট অফ দ্য কম্পিউটার। আমি প্রথমেই বললাম যে ফ্লিপ ফ্লপ সম্পর্কে অবশ্যই জানতে হবে, ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে, ফ্লিপ ফ্লপের উদ্দেশ্য কী, সেগুলো জানাটা খুবই দরকার। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে কাউন্টারের প্রয়োজনীয় অংশ। এরপর হচ্ছে ইউজড ফর কাউন্টিং অফ ক্লক পালস। কাউন্টারের অ্যাকচুয়ালি কাজ কি, গণনা করতে ব্যবহার হয়। গণনা বলতে কীরকম, আমরা ডিজিটাল ক্লক দেখেছি 1 2 3 4 5 6 করে কাউন্টিং হয়, অথবা ডিসেন্ডিং অর্ডারেও অনেক সময় আমরা কাউন্টিং করতে দেখেছি যে 10 9 8 7 এরকম কাউন্টিং হতে থাকে। তো সব রকম কাউন্টিং কিন্তু এই কাউন্টারের দ্বারাই হয়ে থাকে। এরপরে আসছি লাস্ট পয়েন্ট, এন নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কাউন্ট আপ টু 2 টু দি পাওয়ার নাম্বার অফ এন নাম্বার 2 টু দি পাওয়ার এন নাম্বার অফ ক্লক পালস। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ফ্লিপ ফ্লপের সংখ্যা এন হলে ম্যাক্সিমাম ক্লক পালস হবে 2 টু দি পাওয়ার এন। এক্সাম্পল হিসাবে আমরা যদি ধরে নিই যে দুটো ফ্লিপ ফ্লপ যদি আমরা ব্যবহার করি, তাহলে ক্লক পালস কত দূর কাউন্ট করতে পারবে, সহজ ভাষায় যে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। যদি এনের ভ্যালু 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে মানে 8টা ফ্লিপ ফ্লপ যদি আমরা ব্যবহার করি তাহলে কত দূর কাউন্ট করতে পারবো, আমরা 8 পর্যন্ত কাউন্ট করতে পারবো। এরপরে আসছি কাউন্টার ক্লাসিফিকেশান। কাউন্টার সাধারণত দু প্রকারের, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার এবং হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার এবং সিঙ্ক্রোনাস কাউন্টারের একটা পার্থক্য দেওয়া রয়েছে। আমি জাস্ট রিডিং পড়ছি একটু এবং চেষ্টা করছি জিনিসটাকে যতটা সম্ভব বোঝানো। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটা কি সেটা আমি একটু ছবি এঁকে আগে দেখাবো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। ওকে, এই ফ্লিপ ফ্লপে আমি একটা ক্লক পালস দিলাম, আর এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট এখানে দিলাম ক্লক পালস হিসাবে। তাহলে এটা এ, এটা বি, তাহলে এটা ক্লক পালস। তো এই যে ডিজাইনটা করলাম এটা কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। ওকে, মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে এমনভাবে ইনপুট দেওয়া থাকে যে ক্লক পালসটা দেওয়া থাকে, যে ক্লক পালসটা প্রথম ফ্লিপ ফ্লপে ডাইরেক্ট দেওয়া আছে এবং সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক পালসটা এসছে কোথা থেকে, না ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে। তো এই ধরনের যে কাউন্টারগুলো আমরা দেখব সেটা কিন্তু সবই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। এরপর আমরা যদি সেটাই লেখা রয়েছে, ফ্লিপ ফ্লপটি এমনভাবে সংযুক্ত থাকে যে ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট পরের ফ্লিপ ফ্লপের ইনপুট ক্লক হিসাবে কাজ করে। একই রকমভাবে আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার যদি দেখি তাহলে এরকম ঠিক, এটা যদি ফ্লিপ ফ্লপ হয়, এটা ক্লক পালস, এই ক্লক পালস ডাইরেক্ট কিন্তু এ ফ্লিপ ফ্লপেও যাচ্ছে, আবার এই একই সাথে বি ফ্লিপ ফ্লপেও যাচ্ছে। ওকে, তো এই ধরনের যে কাউন্টারগুলো আমরা দেখব এগুলো কিন্তু সবই সিঙ্ক্রোনাস কাউন্টার। তো এখানে সেটাই লেখা রয়েছে, অল দ্য ফ্লিপ ফ্লপ আর কানেক্টেড টু এ ক্লক পালস অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টলি। ওকে, 2 নম্বরে রয়েছে ফ্লিপ ফ্লপ আর নট ক্লক সাইমেলটেনিয়াসলি, মানে একসাথে দেওয়া হয় না, একটু আগেই দেখালাম। ফ্লিপ ফ্লপ আর ক্লক সাইমেলটেনিয়াসলি,
ফ্লিপ ফ্লপে একসাথে ক্লক পালস অ্যাপ্লাই করা হয় না নয়, এটা আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা না হবে না। ওকে, তারপর বলেছে সার্কিট ইজ সিম্পল ফর মোর নাম্বার অফ স্টেটস। যদি স্টেট বাড়তে থাকে তাহলে কিন্তু সার্কিট এতটা জটিল হয় না, সহজই থাকে। সার্কিট বেশি স্টেটের জন্য সহজই হয়, এবং সার্কিট বিকামস কমপ্লিকেটেড অ্যাজ এ নাম্বার অফ স্টেটস ইনক্রিজ। যদি স্টেট বাড়তে থাকে তাহলে সিঙ্ক্রোনাস কাউন্টারে কিন্তু সার্কিট অনেক জটিল হতে থাকে। একটু আগেই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে দেখলাম যে কীভাবে ক্লক পালসটা যুক্ত থাকে। একটার ক্লক পালসের জন্য আগেরটার ক্লক আউটপুটের জন্য ওয়েট করতে হয়, তাই এটা স্পিড ইজ স্লো, অর্থাৎ ধীর গতি সম্পন্ন হয়। আর যেহেতু ডাইরেক্ট একসাথে ক্লক পালসগুলো সমস্ত ফ্লিপ ফ্লপে যুক্ত থাকে, তাই এর স্পিড হচ্ছে অনেকটা হাই। ওকে, আশা করি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার এবং সিঙ্ক্রোনাস কাউন্টারটা খুব সংক্ষেপে বোঝাতে পারলাম। এরপরে আসছি যে অ্যাপ্লিকেশান অফ অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তো মেনলি কয়েকটা পয়েন্ট এখানে আসবে। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার কী কী হিসাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইজার হিসাবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্বল্প শক্তি প্রয়োগ করে বা কম শব্দ নিঃসরণের জন্য ব্যবহার হয়, এবং ডিকেট কাউন্টার তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে মোড এন রিপল কাউন্টার তৈরি করতে ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে মোড 3 কাউন্টার, মোড 4 কাউন্টার, মোড 8 কাউন্টার। এগুলো তৈরি করতেও আমাদের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার প্রয়োজন হয়ে পড়ে। এবার আলোচনা করব 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তো প্রথমেই বললাম যে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ডিপেন্ড করবে, ক্লক পালস ডিপেন্ড করবে নাম্বার অফ ফ্লিপ ফ্লপের উপর। তাহলে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার হলে আমাদের 3টে ফ্লিপ ফ্লপ লাগবে, এবং কাউন্ট কত দূর করবে না 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার দিয়ে আমরা 8 পর্যন্ত কাউন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আসছি আমাদের ডায়াগ্রাম এবং ক্লক। এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া রয়েছে, ট্রুথ টেবিলে কীভাবে আমাদের ভ্যালুটা আসছে সেটাও দেখব। পাশে এখানে থিওরি লেখা রয়েছে, যদি কেউ পড়তে পারো এখান থেকে পড়ে নিতে পারো। আমি যেটা বলছি সেটাই পাশে লেখা রয়েছে, পরীক্ষার খাতাতে তোমরা এই নোটও ইউজ করতে পারো। তো চলো শুরু করা যাক। 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের জন্য আমরা 3টে ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছি। এটা টি হবে। ওকে, এবং অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার যেহেতু যে প্রথম ফ্লিপ ফ্লপেই কিন্তু আমাদের ক্লক পালসটা প্রোভাইড করেছি, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের যে ক্লক পালসটা প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আসছে, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের যে ক্লক পালসটা সেটা কিন্তু দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট অর্থাৎ Q2 কানেক্ট হয়েছে। ওকে, এখানে আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে ক্লক পালসটা নিয়েছি এর ডিজাইনটা দেখো ঠিক এরকম। এটাকে কিন্তু বলে ক্লক পালসের নেগেটিভ এজ বলা হয়। আর যদি সাইনটা এরকম শুধু থাকে, বাবল যদি না থাকে, এই পোর্শনটা যদি না থাকে, তাহলে এটাকে বলবো পজিটিভ এজ। ওকে, এবারে আমরা দেখব কোনটা পজিটিভ এজ আর কোনটা নেগেটিভ এজ। অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, যেটা ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাও এখানে যতটুকু লাগবে এর জন্য আমি একটু ডিসকাস করব। এরপরে আসছি, প্রথম যখন আমরা ক্লক পালস কিছু দিচ্ছি না, অর্থাৎ ক্লক পালস যখন 0, আমরা এখানে দেখো ক্লক পালস যখন 0 তখন Q3, Q2, Q1 কিন্তু 0 আছে। ওকে, এরপরে আমরা ক্লক পালস প্রোভাইড করব। দেখো ক্লক পালস 1 প্রোভাইড করেছি, 0, 0, 1। এবারে দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, এই জিনিসটাই জানলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথমত ডাউন সাইডে আমি একটা অ্যারে ইন্ডিকেট করেছি, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ এজ বোঝাচ্ছে।
নেগেটিভ এজ, ক্লক পালসের নেগেটিভ এজ। আচ্ছা, এরপরে দেখো আমাদের এলএসবি কোনটা, এটাকে আমরা বলবো এলএসবি, ওকে, আর এটাকে বলবো এমএসবি। ওকে, আমরা যখন কোনো কিছু লিখি 1 2 3, তাহলে 3টা হচ্ছে এলএসবি বলি আর 1টা হচ্ছে এমএসবি। ওকে, তো এখানেও সেরকম ড্রয়িংয়ের সুবিধার্থে আমরা এলএসবিটাকে বাম সাইডে রেখেছি, একদম বাম সাইডে রেখেছি এলএসবিটাকে। ওকে, তো এরপরে যখনই আমরা ক্লক পালস 1 প্রোভাইড করছি, টি ফ্লিপ ফ্লপের কার্যনীতি কী? প্রথমে ছিল 0, 0 থেকে কনভার্ট হয়ে কিসে যাবে? 1-এ পরিণত হয়ে যাবে। তাহলে দেখো Q1 এর ভ্যালু কত হলো এখন? তাহলে 1। এরপরে আসছি Q2 এর ভ্যালু কেন 0? দেখো 0 থেকে, এখানে একটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে, 0 থেকে 1 এটা কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট। আর 1 থেকে 0 হলে সেটা হচ্ছে ডিক্রিমেন্ট। তাহলে 0 থেকে 1 হলে ইনক্রিমেন্ট, 1 থেকে 0 হলে ডিক্রিমেন্ট হচ্ছে। আমাদের বলা রয়েছে পাশে যে নেগেটিভ এজে কাজ করবে। নেগেটিভ এজে কাজ করবে মানে যখন 1 থেকে 0-তে ট্রান্সফার হবে তখন কিন্তু ফ্লিপ ফ্লপটা কাজ অ্যাক্টিভ হবে। কিন্তু 0 থেকে 1-এ যদি আমাদের ট্রান্সফার হয়, 0 থেকে 1 যদি ভ্যালুটা আসে, তাহলে কিন্তু কোনো রকমভাবে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভেট হবে না, কারণ এটা পজিটিভ এজ বলা হয়, এটাকে বলছি পজিটিভ এজ। এর উপরেই লিখছি আমি, একটু পরিষ্কার করে লিখছি, যদি সংক্ষেপে যদি লিখি, এটা হচ্ছে পজিটিভ এজ। আর যদি 1 থেকে 0 যায় তাহলে হচ্ছে নেগেটিভ এজ। এইটুকু মনে রাখলেই হবে। এরপরে তাহলে আমাদের কি হলো না, 0 থেকে যেহেতু 1, তার মানে আমাদের এটা কি পজিটিভ এজ। আর পজিটিভ এজ হওয়ার জন্য ফ্লিপ ফ্লপ 2 এর কোনো পরিবর্তন হবে না, ফ্লিপ ফ্লপ 3 এরও কোনো পরিবর্তন হবে না। তার জন্য 0 এবং 0 রাখা হয়েছে। ওকে, এর পরের স্লাইডটা দেখলেই আরও পরিষ্কার হয়ে যাবে। সেটা কি, যখন আমরা সেকেন্ড ক্লক পাস দিচ্ছি, সেক্ষেত্রে দেখো আমাদের ভ্যালুটা 1 থেকে 0 হয়েছে, তার মানে নেগেটিভ এজ। আর নেগেটিভ এজ হওয়ার সাথে সাথে আমাদের ফ্লিপ ফ্লপ 2 কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। যেহেতু নেগেটিভ এজ 1 থেকে 0-তে গেছে, মানে ডিক্রিমেন্ট হয়েছে, তার জন্য এই Q2 এর ভ্যালু কিন্তু এখন পরিবর্তন হয়েছে। যেহেতু 1 ছিল, 1 থেকে 0 হয়েছে। আবার এক্ষেত্রে দেখো 1 থেকে 0 এটা কি ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট মানে প্লাস। আর এটা প্লাস হওয়ার জন্য দেখো আগে 0 ছিল, এখনও 0 আছে, কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ফ্লিপ ফ্লপ 3-ও কোনো পরিবর্তন হয়নি। ওকে, চলো আর একটা দেখে নিই। যখন ক্লক পালস 3 প্রোভাইড করছি, তখন দেখো 0 থেকে 1, 0 থেকে 1 মানে প্লাস হওয়ার সাথে সাথে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, এটা তাহলে সেম থাকছে, আর এটাও সেম থাকছে। যেহেতু এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এটারও কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে যখন 4 নম্বর ক্লক পালস দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের 1 থেকে 0 হয়েছে। 1 থেকে 0 মানে কি মাইনাস, আর মাইনাস হওয়ার সাথে সাথে এটাও 1 ছিল, এটাও 0, 1 থেকে 0 পরিবর্তন হয়েছে, এটাও কিন্তু মাইনাস। আর এটা মাইনাস হওয়ার সাথে সাথে এটা 0 থেকে 1 হয়ে গেছে, আগের ভ্যালুটা পরিবর্তন হয়ে 1-এ চলে এসছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো কীভাবে আউটপুটগুলো এখানে আসছে।
এরপর দেখো ফিফথ যে ক্লক পালস আমরা প্রোভাইড করছি সেক্ষেত্রে কিন্তু একই রকম এফেক্ট ঘটছে। 0 থেকে 1 প্লাস সাইন, তার মানে এর কোনো আগে 0 ছিল তাহলে এর কোনো পরিবর্তন হবে না। আবার এটা যেহেতু পরিবর্তন হয়নি এটাও কোনো পরিবর্তন হবে না। এরপরে যাব আমরা 6 নম্বর ক্লক পালসে। যখন 6 ক্লক পালস দিচ্ছি তখন কি হচ্ছে, তখন কিন্তু এলএসবি ভ্যালুটা 1 থেকে 0-তে চলে যাচ্ছে, তার মানে এটা মাইনাস, আর এটা মাইনাস হওয়ার সাথে সাথে তাহলে পূর্বের ভ্যালুটা তাহলে পরিবর্তন হয়ে কী হবে 1, তাহলে পরিবর্তন হয়েছে 0 থেকে 1-এ পরিবর্তন হয়েছে। আবার 0 থেকে 1 যেহেতু এটা প্লাস, তাই কিন্তু এটা কোনো পরিবর্তন হয়নি, 1 থেকে গেছে, পূর্বের ভ্যালুটা 1 থেকে গেছে। ওকে, 7 নম্বর ক্লক পালস যখন দিচ্ছি 0 থেকে 1 হচ্ছে আমাদের 0 থেকে 1। ওকে, তো 0 থেকে 1 মানে পজিটিভ, তাহলে 1 থেকে যাচ্ছে, 1 থেকে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে টোটাল কাউন্টিং কত হচ্ছে 0 1 2 3 4 5 6 7, তার মানে 8। তার মানে আমাদের 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের কনসেপ্ট অনুযায়ী তাহলে আমাদের 8টা কাউন্ট হবে, 8 কাউন্ট হবে। এবং এটা কী ধরনের কাউন্টিং, 0 থেকে 1 ইনক্রিমেন্ট, আপ কাউন্টিং বলা হয়, আপ কাউন্টার বলা হয়, একে বলা হয় রিপল আপ কাউন্টার, 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, অথবা একে বলা হয় রিপল আপ কাউন্টার। এরপর পরের যে স্লাইডে যাব সেখানে অ্যাকচুয়ালি রয়েছে কি ডিজাইন এবং এর টাইমিং ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, টাইমিং ডায়াগ্রাম। তো টাইমিং ডায়াগ্রামটা একটু দেখবো এখানে। তো টাইমিং ডায়াগ্রামে দেওয়া রয়েছে যে জিনিসটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এতক্ষণ দেখছিলাম যে পজিটিভ এজ ট্রিগার কোনটা এবং নেগেটিভ এজ ট্রিগার কোনটা। তো নর্মালি আমাদের ক্লক পালস এরকম যাচ্ছে, যখন উপরের দিকে উঠছে সেটা তখন হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, অর্থাৎ 0 থেকে যখন 1 নিয়ে যাচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে 0 থেকে 1 তার মানে পজিটিভ এজ ট্রিগার। আবার যখন 1 থেকে 0 যাচ্ছি তখন হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। দেখো এখান থেকে যখন আমরা নিচের দিকে আসছে এটা নেগেটিভ এজ ট্রিগার। তো আমাদের ভ্যালুটা কোথায় পরিবর্তন হবে, ঠিক এই নেগেটিভ এজ ট্রিগারে পরিবর্তন হবে। সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে এই টাইমিং ডায়াগ্রামটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা নেগেটিভ এজ ট্রিগারে একটা করে লাইন ড্র করা হয়েছে, প্রত্যেকটা নেগেটিভ, কোথা থেকে নেগেটিভ এজ ট্রিগার শুরু হচ্ছে একটু দেখিয়ে দিই। দেখো নেগেটিভ এজ ট্রিগার এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত একটা নেগেটিভ এজ ট্রিগার, এটা 1 সাইকেল বলা হয়, 1 সাইকেল। আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা সেকেন্ড সাইকেল, আবার এখানকার নেগেটিভ এজ থেকে এখানে, তার মানে পরিবর্তনগুলো ঠিক এই পয়েন্টগুলোতে পরিবর্তনগুলো হবে, কেননা যেহেতু ওখানে নেগেটিভ এজ ট্রিগার করছে তাই। তো এরপরে আমরা এটা দেখব। দেখো Q1 আমাদের প্রথমে যে পার্টটা রয়েছে Q1 এই পার্টটা, এবং Q2 নেব, Q3 নেব পরপর। দেখো Q1 প্রথম থেকে শুরু করে আমরা কোথায় যাচ্ছে, যেখানে নেগেটিভ এজ ট্রিগার শুরু হচ্ছে সেখানে পৌঁছানো। এরপরে দেখো নেগেটিভ এজ ট্রিগার 0 থেকে 1, অর্থাৎ আমরা এখানে একটু এটা দিয়ে দিই, এটা 0, এটা 1। যখন উপরের দিকে যাচ্ছে তখন 1, যখন নিচের দিকে যাচ্ছে তখন 0। এরপরে দেখো যখন এবারে এটা 0 হয়ে গেল, এটা 0, তাহলে 0 1 0। আবার দেখো 1-এ ঠিক নেগেটিভ এজ ট্রিগারগুলোতে
পরিবর্তন, এবং এইভাবে কন্টিনিউ কিন্তু পরিবর্তন হতে আছে। তো এটা হচ্ছে Q1 এর টাইমিং ডায়াগ্রাম। এরপরে Q2টা কীভাবে পরিবর্তন হচ্ছে না, Q2 এর যে ক্লক পালস, আমরা কিন্তু Q2 কিন্তু এই যে প্রথম যে এটা রয়েছে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে না। Q2 ডিপেন্ড করবে Q1 এর উপরে, কেন Q1 এর আউটপুট কিন্তু Q1 এর আউটপুটটা এখানে ইনপুট হিসাবে এসছে, তাই Q1 এর ইনপুট, তাহলে এখান থেকে আমাদের এটা নেগেটিভ এজ ধরা হবে, আবার এখান থেকে এটা নেগেটিভ এজ ধরা হবে, আবার এখান থেকে এটা নেগেটিভ এজ ধরা হবে, এবং এখানেই ট্রিগার করে ভ্যালুগুলো পরিবর্তন হবে। ওকে, তো চলো এটা আমরা দেখে নিই কেমনভাবে। Q1 এর উপর যেহেতু ডিপেন্ড, তাহলে Q2 যে আমাদের ক্লক পালসটা কোথায় যাবে না, Q1 এর নেগেটিভ, ফার্স্ট যে নেগেটিভ এজ যেখানে 1 থেকে 0 যেখানে আসছে সেখানে পর্যন্ত আসবে। তারপরে দেখো ওখান থেকে ভ্যালুটা 0, এখানে আমরা করে দেবো এটা 0 0, এটা 1 1 হয়ে যাবে। ওকে, 0 0 1 1, এখানে আমরা এটা 0 1 0 1 0 1 0 1, এটা 0 1। আচ্ছা, এরপরে দেখো আবার নেগেটিভ, এখানে এটা নেগেটিভের ছিল, এখানেও নেগেটিভের চলে এসছে। ওকে, মানে ওখানে পরিবর্তনটা হয়েছে। এরপরে আবার নেগেটিভে যে পরিবর্তন হয়েছে, কীভাবে পরিবর্তন, এটা 0 0 0 0, আবার এটা 1 1। ওকে, তো এটা গেল Q2। আবার Q3 আবার কার উপরে ডিপেন্ড করবে, Q2 এর উপরে, অর্থাৎ Q যদি 3 এখানে হয়, Q3 ডিপেন্ড করবে, এটা তার এখান পর্যন্ত নেগেটিভ এজ, মানে এখান থেকে ভ্যালু পরিবর্তন হবে। তো চলো সেটা দেখে নিই। Q3 ফার্স্ট যাবে কত দূর না, Q2 এর যেখানে নেগেটিভ এজ শুরু হচ্ছে সেখানে যাবে, এবং সেখান থেকে পরবর্তী ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে Q1 Q2 Q3টা কাজ করছে। আমরা টাইমিং ডায়াগ্রাম থেকেও এর এই যে কাউন্টার ডিজাইনটা বুঝতে পারি, অথবা ট্রুথ টেবিল থেকেও বুঝতে পারি। তো এখানে যদি আমরা মার্কিং করি তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। ওকে, আচ্ছা, এরপরে এটা 0, এটা 0 1 1, আবার এটা 0 0 1 1। Q3 এর ক্ষেত্রে আমাদের এখানে লেখাটা পড়ছে না, 0 0, এখানে 0 0 0, এটা আমরা যদি তাহলে Q3 এর ক্ষেত্রে 0 0 0 0, আবার এটা 1 1 1 1। তারপর আমরা যদি ভ্যালুগুলো আমরা দেখি, এটা 0 0 0। ওকে, এখান থেকে 0 0 0 0 0 1 আপ সাইনে, এবং 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তার মানে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, এটা 7। এইভাবে কাউন্টিং আমাদের একটু লেখায় একটু অসুবিধা হয়ে গেল, কিন্তু আশা করি আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো, তাহলেই হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল টাইমিং ডায়াগ্রাম।
তো এখানে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটাকে শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের আরও কিছু পোর্শন রয়েছে, যেমন ধরো ডিকেট কাউন্টার, তারপরে হচ্ছে ডাউন কাউন্টার, যেমন আমরা এটা দেখলাম অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করেছে। তো আমরা যদি 4 বিট এখানে ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু আবার 16 বিট কাউন্ট করবে। তো এরকম অনেক রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি।